নির্জানার বুকের ভেতরটা আশঙ্কায় দুলতে শুরু করলো। কপালে স্পষ্ট চিন্তার সূক্ষ্ম ভাব। সে শান্তিত অস্ত চোখে চাইল কলরবের প্রাণী, কিন্তু তাকে কিছু ভাবার বা পালানোর বিন্দুমাত্র সুযোগ না দিয়ে চোখের পলকে এগিয়ে এলো কলরব। ঝুঁকে এলো নির্জানা তপ্ত মুখের উপর, নিজের শক্তপোক্ত এক হাতে আঙুলগুলো দিয়ে সজোরে চেপে ধরলো নির্জানার নরম গাল। না, সেই ছোঁয়া আজ কোনো সুপ্ত মমতা নেই, যা আছে তা কেবলই তীব্র হিংস্রতা। আকম্মিত সেই ব্যথায় নির্জানা চোখে মুখে কুঁচকে গেল। নির্জানার মুখের উপর আছড়ে পড়লো কলরবের তপ্ত নিঃশ্বাসে আর ক্রুদ্ধ গলা। কতদিন হলো ছেড়েছি তোকে? হ্যাঁ, মোটে 3 দিন, 5 দিন নাকি 7 দিন। এরই মধ্যে নিজের জন্য আর একজন জুটিয়ে ফেলেছিস। এত বড় দুঃসাহস তুই কিভাবে করলি নির্জানা? আমার বুকে দাঁড়িয়ে অন্য কারো হাত ধরার সাহস তোর হলো কি করে? নির্জানা যন্ত্রণার মাঝে নিজের সব শক্তি সর্বশক্তি দিয়ে কলরবের শক্তপোক্ত বুকে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কলরবের ভারী শরীরটাকে সে এক চুলও নড়তে পারল না। তবু সে দমে যাওয়ার পাত্রী নয়। অপমানে আর অভিমানে নিজের কাজল চোখ দুটো শতাং তুলে রাখলো কলরবের রক্তবর্ণ চোখের ওপর। যে দিগলায় প্রতি উত্তর করলো, বেশ করেছি, কেন কলরব করবো না? আমি বেঁচে থাকলে মরে যায় কিংবা সেটা জাহান্নামে যায়, তাতে তোমার কি এসে যায়? তোমার কি যায় আসে কলরব? কলরব নিথর হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। তার চোয়াল শক্ত হয়ে উঠল। পরপরই তার চেয়াল ঘেঁষে তীক্ষ্ণ একটা হাসি ফুটে উঠলো, দাঁতে দাঁত পিষে বলল, আমার কি যায় আসে? আমাদের কি ডিভোর্স হয়ে গেছে? নিয়ে জানা বল না যে হয়ে গেছে ডিভোর্স। এখনো কাগজ কলমে আমার সই পড়েনি, আর আইনত তুই আমার স্ত্রী। তোর জন্য আমি ছাড়া এই পৃথিবীর প্রতিটা পুরুষ এখনো পরপুরুষ। নিজের স্বামী জীবিত থাকতে তুই অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছিস। আরে স্বামী মরলেও কি একটা মেয়েকে কয়েক মাস অপেক্ষা করতে হয়? আর তুই এটাকেও কি বলে যায় তো? ইঙ্গিত বুঝতে সময় লাগলো না নির্জানার। সইতে না পারে চিৎকার করে উঠলো কলরব। কি কলরব? কলরব, ভুল কিছু বলেছি আমি? ছাড়ো আমাকে বলেছি। হাত ছড়াও নিজের। নির্জানা ছটফনি দেখে কলরব নিজের আঙুলগুলো চাপ আর একটু বাড়িয়ে দিয়ে তার মুখে আরো কাছে ঝুঁকে এলো, যেন তার ঠোঁট দুটো নির্জানার কানে লতি স্পর্শ করবে। অত্যন্ত শান্ত গলায় বলল, কি বললি? জোরে বল, আমি ঠিক শুনতে পারছি না। নির্জানার শরীরটা রাগে ক্ষোভে আর অপমানে আরো একবার ফটফট করে ওঠে। সে নিজের সর্বশক্তি দিয়ে কলরবের বুকের ওপর ধাক্কা মারতে মারতে তীব্র গলায় উঁচিয়ে ওঠে, কেন পরশ এমন? তুই তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো, তাই না? তবে এখন আবার এই অধিকার দেখাতে আসছো কেন? আমি অন্য কাউকে বিয়ে করি কিংবা যাকে খুশি তাকে নিয়ে জীবন জড়িয়ে নিই, সেটা যদি অভি। নিয়ে জানা তার বাক্যটি আর শেষ করতে পারে না। তার আগে অত্যন্ত আকম্মিত আর ক্ষিপ্ত গতিতে তারা অবাধ্য ঠোঁটজোড়া রুদ্ধ হয়ে যায় কলরবের পুরুষালে ঠোঁটের রুক্ষ স্পর্শে। এই স্পর্শে কোনো মার্জিত প্রেম নেই, আছে অবাধ্যতা, হিংস্রতা মোড়ানো অধিকার বোধ। নির্জানা কষ্টে অপমানে ছটফট করে ওঠে। নিজের শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে সারানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কলরবের এক চুলও সরাতে পারে না। উল্টো নির্জানার অবাধ্য হাত দুটোকে কলরব এক ঝটকায় নিজের শক্ত এক মুঠোয় বন্দি করে নির্জানার ওপর চেপে ধরে। দম বন্ধ হয়ে আসার উপক্রম হয় নির্জানার। বেশ কিছুটা সময় পর যখন কলরব নির্জানার ঠোঁট ছেড়ে দেয়, ততক্ষণে নির্জানা ক্লান্ত নিস্তেজ হয়ে শান্ত হয়ে এসেছে। কলরব নিজের বার কয়েক জোরে জোরে স্তব্ধ শ্বাস ফেলে তাকায় বিছানায় শুয়ে থাকা রমণীর প্রাণী। নির্জানার চোখ দুটো এখন শক্ত করে বটকা, বুকটা ঘন ঘন ওঠানামা করছে, তীব্র শ্বাসে ওঠানামা। চোখে নোনা জলে ভিজে একাকার হয়ে গেছে তার 2 গাল। ঠোঁটের ওপর নিখুঁত কারুকাজের মাখা লিপস্টিক আর লেপটে গেছে চারোপা ধরে। কিন্তু নির্জানার এই জর্জিন ও বিধ্বস্ত রূপ দেখেও কলরবের মনে বিন্দুমাত্র আফসোসের উদয় হয় না, বরং তার ভেতরে তীব্র ঈর্ষা আরো আক্রোশে আরো দ্বিগুণ বেগে জ্বলে ওঠে। নিজের একটা হাত দিয়ে ঠোঁটের কোনায় মুছে নিয়ে দাঁতে দাঁত পিষে ক্রুদ্ধ গলায় বলে, কি যেন বলেছিলি তুই? ও ও অভি, আমি জানতাম পড়াশোনা নাকি তোর জীবনে, তোর স্বপ্ন, তোর বেঁচে থাকা এমন মাত্র কারণ। ওটা কেড়ে নিলে নাকি তুই বেঁচে থেকেও মরে যাবি। আজ কোথায় গেল তোর সেই বড় বড় বাণী? তোর জীবনের লক্ষ্য তোর কখনোই বিয়ে করা ছিল না। তুই না উচ্চ শিক্ষিতর জন্য দেশের বাইরে যেতে চেয়েছিলি?
সেখানকার কোনো এক নামকরা ইউনিভার্সিটিতে পড়তে চেয়েছিলি। কোথায় গেল আজ তোর সেই আকাশ ছোঁয়া স্বপ্ন? আর তার মাঝখানে হুট করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এই সংসারে বিয়ে। আর ওই অভিনব অভিনবের নামটা উচ্চারণ করতে গিয়ে ওর আগে কণ্ঠে আটকে যায় কলরবে। নির্জানা আলতো করে নিজের চোখে ভারী পাতলা দুটো মেলে আঁকায়। চার চোখে এক নিবিড় জ্বলন্ত মিলে ঘটে। নির্জানার শরীরটা তখনও প্রচণ্ড রাগ, থরথর করে কাঁপছে। কলরবের মুখে এক নীতিবাক্য আর কৃতজ্ঞতাবাদী কথাগুলো তার কাছে চরম বিরক্ত করার অসহ্যকর ঠেকছে। নিজেকে এই ছেলেটা ভাবতে কি আসলে নির্জানার কি ওর হাতে কোনো খেলনা বা পুতুল, যাকে ও নিজের খেলা খুশি মতো যখন ইচ্ছে ছুঁড়ে ফেলবে আর যখন ইচ্ছে আবার বুক পকেটে পুরে রাখবে। আচমকায় ঘরের নিস্তব্ধতা ভেঙে খিলখিল করে শব্দ করে হেসে ওঠে নির্জানা। তার এই অদ্ভুত অসময় হাসি কলরব কিছুটা চমকে যায়। তার ভ্রু কুঁচকে ওঠে নির্জানা, তার চোখজোড়া একরাশ অবহেলা তাচ্ছিল্য ফুটিয়ে বলে, কেন বলো তো, তোমার কি খুব কষ্ট হচ্ছে কলরব? নাকি তীব্র আফসোসে হচ্ছে বুকের ভেতর? কিন্তু কেন? আমি অন্য কারো হয়ে গেলে, অন্য কাউকে নিজের স্বামী বলে মেনে নিতে তোমার কিসের এত রাগ? তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসনি, এখনো বাসো না, কোনোদিন নিজের স্ত্রী বলে মনে প্রাণে স্বীকারও করনি। তাহলে আজ তা এই অধিকার দেখানো কেন? কলরব তেমন সময় নেয় না। নির্জানার মুখবাই একদম কাছাকাছি ঝুঁকে আসে। তপ্ত গলায় বলে, হ্যাঁ, স্বীকার করছি, আমি তোকে ভালোবাসি না, কিন্তু কিন্তু তুই আমারই ছিলি, আজকেও আমারই আছিস, আর ভবিষ্যতে শুধু আমারই হয়ে থাকবি। ব্যাস, এর বাইরে অন্য কোনো কারণ আমি জানি না, জানার ইচ্ছেও প্রকাশ করি না। নির্জানা ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি আজ এতদিন ধরে অবহেলা করে এসেছে, কারণ তুই আমাকে নিজের একটা খেলনা ছাড়া আর কিছুই ভাবিনি। কিন্তু জেনে রাখো, খেলনাও ভাঙার পর তা দিয়ে আর খেলা যায় না। আমিও মানুষ কলরব, অন্যের হাস্য করেছি আমি, কিন্তু আর এক মুহূর্তও নয়। এমন একটা ভালোবাসাহীন জঘন্য সম্পর্কে খাঁচায়। আর সবচেয়ে বড় কথা, তোমার মতো একটা মানুষের সাথে আমি আর এক সেকেন্ডও থাকতে চাই না। চলো গিয়ে দেখা। তুমি এভাবে আমার উপর জোর খাটানো পারো না। পারি, আমি সব পারি। তোর ওপর জোর খাটানোর অধিকার আমার জন্মগত। কেন, কিসের জোরে তুই আমার ওপর ওই অন্যায় জোর খাটানোর স্পর্ধা পাও কলরব? কোন অধিকারী? নির্জানা পাথরের মতো স্তব্ধ হয়ে চেয়ে রইল। তার সেই চশমা ছাড়া কাজল চোখে অবাধ্য ও ভেজা চাহনি নিচে কলরব মুহূর্তের জন্য তীব্র এক অস্বস্তি ও বিব্রত বোধ অনুভব করলো। নিজের ভেতরে এই অপ্রস্তুত স্বভাবটা চাপা দিয়ে সে পরক্ষণে অবলিয়া তার কণ্ঠকে স্বাভাবিক করে কঠিন করে বলে, তোর যখন পড়াশোনার শখ তো এত তাড়াতাড়ি মিটে গেছে, তবে তো ভালোই। যদি জীবনের শেষে মেশে সংসার করার শখ জেগে থাকে মনে, তাহলে সেই সংসারটা আমার সাথেই হবে, একমাত্র আমার সাথে। ঢুকেছে মাথায়। মাঝখানে কবি অভিনয় ববিনয় বা ববিনব বা অন্য কোনো বালছাল আসবে না। 1 মিনিট। কথাটা বলতে বলতে কলরবের নজর গেল নির্জানার হাতের দিকে। সে ঝটকা তাদের সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। নির্জানার একটা হাত নিজের শক্ত মুঠোয় পুরো নিয়ে গভীর মনোযোগ ভ্রু কুঁচকে চেয়ে রইল ওটার দিকে। মিনিট খানেক পর তার চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ দিয়ে যেন অগ্নি ফুলকণ্ঠিত ছিটকে বের হতে চাইলো। তীব্র গলায় বলল, শুয়েছিলি ওকে? আমার চোখের সামনে তুই অন্য একটা পুরুষের বাহু জড়িয়ে ধরেছিলিস। ইচ্ছে তো করছে তোকে এখনই চল আমার সাথে। নির্জানার কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোরে করে বিছানা থেকে টেনে নামালো কলরব। তার কোনো আপত্তি, কোনো বাধা ধোপে টিকলো না। কলরব তাকে টেনে নিয়ে গিয়ে থামালো ওয়াশরুমে বেসিংয়ের সামনে। পানি কলটা ছেড়ে দিয়ে তার নিচে জোর করে চেপে ধরল নির্জানা সে হাতটা, যে হাত দিয়ে সে একটু আগেই অভিনবকে স্পর্শ করেছিল। রাগে নির্জানা চিৎকার করে উঠল, হাত ছাড়ো কলরব, আমি বলছি আমার হাত ছাড়ো। কলরব পানি দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখ তুলে তাকাতেই নির্জানা নিজের সর্বশক্তি দিয়ে হাতটা তার থেকে কেড়ে নিল। সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কলরবের ভারী শরীরটাকে। তীব্র অভিমানে ফুপিয়ে ওঠে বলল, খবরদার, আজকের পর আর কোনোদিনও যদি কথায় কথায় আমাকে স্পর্শ করছো, ন্যূনতম কোনো লজ্জাবোধ তোমার নেই, তাই না? তোমার কি মনে হয় নিজেকে আমি কোনো মাটির পুতুল?
তোমার যখন ইচ্ছে করবে আমাকে নিয়ে খেলবে, আর যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দেবে। আগের বার তুমি ক্ষমা চেয়েছিলে, সরি বলেছিলে, কিন্তু এবার এত বড় একটা কাণ্ড করার পরও তোমার মধ্যে ন্যূনতম অনুশোচনা বোধটুকু পর্যন্ত নেই। আমার সত্যি ভুল হয়েছে, তোমার কাছে ফেরাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আফসোস করছি আমি। দেখ, নিয়ে জানা কি নিয়ে জানা, কেন থাকবো আমি তোমার সাথে? বলতে পারো, বারবার তোমার কাছে এভাবে অপমানিত, লাঞ্ছিত আর অবহেলিত হওয়ার পরও আমি কেন পড়ে থাকবো তোমার জীবনে? কি যোগ্যতা আছে তোমার, পলরব? একটা মেয়ের সবসময় মনে প্রাণে চায় তার জীবন সঙ্গী এমন একজন হোক যাকে সে গোটা পৃথিবীর সামনে মাথা উঁচু করে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিতে পারে, যাকে নিয়ে সে মনে মনে গর্ব করতে পারে, যার কাছে তার নিজের ভালো লাগা, খারাপ লাগা আর অনুভূতি একটা ন্যূনতম মূল্য থাকবে, যে তাকে যত্ন করবে, ভালোবাসবে। কিন্তু না, আমি তো কোনোদিনও তোমার থেকে এসবে কিচ্ছু চাইনি। আমি তো শুধু তোমার সাথে থেকে যেতে চেয়েছিলাম। বিনিময়ে তুমি আমাকে কি দিলে? নির্জানা থামলো। বুকের ভেতর থেকে উপচে আসা কান্নার তেরে তার কণ্ঠ বুঝে এলো। দম আটকে যাওয়ার উপক্রম হলো। চোখ মুছে নিজেকে কিছুটা সামলে নিয়ে সে পুনরায় ধরা গলায় বলে উঠল, কিন্তু আমি এতদিনে বুঝতে পেরেছি তুমি আমাকে ডিভোর্স করো না। তুমি আসলে এই পৃথিবীর কাউকে পরোয়া করো না। তুমি একমাত্র নিজেকে ভালোবাসো, নিজের খুশির কথা ভাবো। তুমি কোনোদিনও নিজের জন্মদাতার বাবার কথা ভাবোনি। তোমার এই দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্য মামা আর মামির মধ্যে প্রতিনিয়ত কত অশান্তি হয়, কত ঝামেলা হয়। কিন্তু তুমি কোনোদিনও মায়ের চোখের জলের মূল্য দাওনি। যে ছেলে নিজের মা বাবার কথা এক মুহূর্তের জন্য ভাবতে পারে না, তাদের সম্মান অসম্মানের তোয়াক্কা করে না, তার থেকে আমি বা কি আশা করতে পারি? আমি ভেবেছিলাম আমি তোমাকে একটু হলেও বদলাতে পারবো, কিন্তু আজ বুঝলাম তুমি চূড়ান্তভাবে ব্যর্থ। তুমি অতীতে যেমন ছিলে আজও ঠিকই তেমনই আছো, আর ভবিষ্যতেও তেমনই থাকবে। আমি চাই না তোমার মতো একজন মানুষের সাথে এমন এক অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যৎ আমি কল্পনাও করতে পারি না। তাই খবরদার আমাকে আর আটকানোর বিন্দুমাত্র চেষ্টা করবে না। আমি তোমার সাথে এক ছাদের নিচে আর থাকবো না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। নির্জানার প্রতিটি কথাই যেন তপ্ত তীরের মতো এসে বিঁধল কলরবের কানে। সে এক নিমিষে জ্ঞানশূন্য হয়ে পড়ল। পায়ের নিচে মাটি যেন সরে গেল তার। পুরো পৃথিবীটা তার চোখের সামনে ওলটপালট হতে লাগলো। নির্জানা তখনও ডুকরে কাঁদছে। বারবার নাক টেনে সে নিজের কান্নার বেগ সামলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কলরবের এই দৃশ্য সহ্য হলো না। নির্জানা কান্নার শব্দটা তার বুকের ভেতর একটা তীব্র অসহায় যন্ত্রণার সৃষ্টি করেছে। সে নিজের ভারী পা দুটো টেনে টেনে ধীরে কদমে দরজার দিকে এগিয়ে গেল। নির্জানার অশ্রুসজল চোখে সেই দিকে তাকালো, কিন্তু ততক্ষণে কলরবের ছায়া মিলিয়ে গেল। সে তার চোখের আড়ালে চলে গেল। শুধু দূর থেকে ভেসে এলো তোর জেদি কণ্ঠস্বর, কোনো ডিভোর্স হচ্ছে না, আমি কোনো দেব না। আর যতদিন তুই আমার, ততদিন ভুলেও যেন অন্য কোনো ছেলের সাথে তোকে না দেখি, নয়তো আমি সত্যি খুব খারাপ কিছু একটা করে ফেলবো। এখন বাড়ি গিয়ে যত খুশি কাঁদ। ভোর গড়িয়ে এখন সকাল। চারপাশে মুখরিত হয়ে উঠেছে পাখিদের মিষ্টি কলকাকলিতে। পূর্ব আকাশে হেলে থাকা সূর্য তারা যেন আর মোড়ে ভেঙে উকি দিচ্ছে। তার তীক্ষ্ণ সোনালি রশ্মি চারপাশে কিছুকে এক মায়াবী আলোয় ঝলসে দিচ্ছে। নবনী উঠেছে ভোরের আলোয় ফোটাও বেশ খানিকটা আগে। চোখে মুখে এক অদ্ভুত চঞ্চলতা আর উৎসাহের ছাপ। তিনি বেশ শখ করে আজ সবার জন্য গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছে। রান্নার মাঝে নবনীকে ডেকে ইতিমধ্যে কয়েকবার চামচ উঁচিয়ে টেস্ট করিয়েছে। খেতেও হয়েছে ভাবির চমৎকার। আজ নবনী ভার্সিটি যাওয়ার দিন, পরীক্ষা আছে, তবে আলেখা বিষয়টি কথা মনে পড়তে তার মনটা কেমন যেন ভারী হয়ে আসছে। একরাশ বিব্রত বোরার অস্বস্তি তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। এসব ভাবতে ভাবতেই সালাদের শশা কাটছিল নবনী। হুট করে এক পরিচিত গম্ভীর কণ্ঠস্বর
কানে আসতেই নবনী চমকে উঠল। ধরপড় করে পেছনের দিকে তাকালেই সে দেখলো রান্নাঘরের দরজায় চৌকাঠে ঘেঁষে দাঁড়িয়ে আছে দিব্য। নবনী চট করে কোনো উত্তর দিতে পারল না। তার কণ্ঠনালী যেন এক নিমিষেই শুকিয়ে কাঠ হয়ে গেল। মুখ দিয়ে কোনো শব্দ সরালো না। মাহাজা সের দিকে তাকে স্নেহা মাখা বললেন, দিব্য কিছু লাগবে আব্বু? দিব্য আলতো করে মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ। নাস্তা হয়ে গেলে টেবিলে দিয়ে দাও, আমাদের একটু জলদি বের হতে হবে। নবনীকে ওর ভার্সিটিতে ড্রপ করে দিয়ে আমি সোজা অফিসের দিকে রওনা হব। অতঃপর নবনীর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি আশ্চর্য নবনী, তুমি এখন এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? নবনী অপ্রস্তুত হয়ে একবার মাহাজার মুখের দিকে তাকালো। মাহাজা যে মনে মনে ভীষণ অবাক হয়েছে, তা তার চোখের চাহনি স্পষ্ট ফুটে উঠেছে। ওদিকে দিব্য করা ও গভীর চোখে জোড়া তখনও নবনীর ওপরই স্থির। আর এক মুহূর্তে সেখানে দাঁড়িয়ে কথা থাকাটা সমীচীন মনে হলো না নবনীর। সে ধীরে পায়ে রান্নাঘর থেকে বের হয়ে দিব্যকে পাশ কাটিয়ে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকতে না ঢুকতে ঠিক পেছনের দিব্য গম্ভীর গলা ভেসে আসলো, তোমাকে আমি আগেই বলেছিলাম না একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে? আজ অফিসে আমার অত্যন্ত জরুরি একটা মিটিং আছে। সকালে নাস্তা করেছো তুমি? নবনী নিজের ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে অবাক চোখে তাকালো দিব্যর দিকে। সে কখন খাবে? সকাল থেকে এই অস্থিরতার মাঝে সবার আগে কি আর নাস্তা মুখে তোলা যায়? দিব্যকে দেখে আজ বেশি সিরিয়াস মনে হচ্ছে। নবনীর মুখে কোনো কথা না বলে শুধু আলতো করে মাথা নেড়ে বোঝালো যে সে এখনো কিছু খায়নি। উত্তরটা শুনে দিব্যর কপালে বিরক্তি সূক্ষ্ম ভাস পড়লো। সে কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, তোমার কমন সেন্সটুকুও আসলে কোথায় থাকে নবনী? পরীক্ষার দিনে কেউ এভাবে খালি পেটে থাকে? এভাবে চলে যেতে তুমি? সত্যি বলতে নবনী একটু খেতে ইচ্ছে করছে না, কিন্তু সেটা বলার সাহস হলো না। কথা ঘুরিয়ে মৃদুস্বরে বলল, দিয়া কোথায়? ওরা স্কুল যাবে না? না। আলমারি থেকে নিজের পোশাক বের করতে করতে সংক্ষিপ্ত উত্তর দিল দিব্য। নবনী অবাক হয়ে বলল, কেন? দিব্য পেছনের দিকে তাকালো। দিয়াকে স্কুলে পৌঁছে দিতে গেলে তার সমস্যা হয়ে যাবে, এইটুকু সে গোপন করলো। নবনীকে তখনও দরজার কাছে স্থির দেখে সামান্য ধমকের সুরে বলে উঠল, কি হলো? কাঠের পুতুলের মতো এখনো দাঁড়িয়ে আছে কেন? রেডি হবে না নাকি? নবনী চট জলদি মাথা নেড়ে আলমারি থেকে নিজের কাপড়গুলো হাতে তুলে নিয়ে প্রায় দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঠিক তখনই একটা প্রজাপতির মতো ঘরে ঢুকলো দিয়া। আধো আধো গলায় ডেকে উঠলো, পাপ্পা, আসতে শোনা। এভাবে কেউ ছুটে আসে? পড়ে যাবে তো। দিব্য মেয়েটাকে কোলে টেনে নিল। দিয়া তার পুতুল পা ফেলে দিব্য শরীরের সাথে লেপটে গেল। গোল গোল চোখ দুটো এদিক ওদিক ঘুরে ঘরের চারপাশটা দেখে নিয়ে ছোট্ট মুখটা মেঘের মতো ভার করে জিজ্ঞেস করলো, মামা কোথায় পাপ্পা? তোমার মামা ভেতরে তৈরি হচ্ছে। তোমরা আজ কোথায় যাচ্ছ? মামা আজ ভার্সিটিতে পরীক্ষা আছে শোনা, কাল রাতে তোমাকে বুঝিয়ে বললাম না। দিয়া কিছুক্ষণ বেশ ভাবুক ভঙ্গিতে মাথা দোড়ালো, তারপর মিষ্টি গলায় বলে, ইয়া। দিব্য ঠোঁটের এক চিলেতে হাসি রেখা ফুটে উঠলো। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বাইরে পা রাখলো নবনী। আজ তার পরনে সাধারণ একটি কুর্তি আর কাঁধে জড়ানো ম্যাচিং ওড়না। বিয়ের পর থেকে দিব্য তাকে সবসময় কেবল শাড়িতে দেখে এসেছে। আজ এই পোশাকে নবনীকে দেখে সে যেন এক মুহূর্তের জন্য নিজের অজান্তে স্তব্ধ হয়ে গেল। এই কুর্তিগুলো দিব্য নিজেরই পছন্দ করে কিনে এনেছিল, কিন্তু আজ এই পোশাকে নবনীকে দেখে মনে হচ্ছে তার বয়স যেন এক ধাক্কায় অনেকখানি কমে গেছে, ঠিক যেমন কোনো এক চঞ্চলতা কালো পুয়ার তরণী। দিব্যর বুকে গহীনে কোথাও যেন একটা সূক্ষ্ম দোলা লাগলো। মনে মনে সে নিজেকে অপরাধী সাব্যস্ত করলো। না, পোশাকগুলো কিনে সে হয়তো ভুলই করেছে। এগুলো নবনীকে বেশি মানিয়ে গেছে, বেশি মায়াবী দেখাতে আজ তাকে। নবনী দেখতে পেয়ে দিয়া একটু শুয়ে গিয়ে তার পা জড়িয়ে ধরলো। নবনী ঝুঁকে ওকে কোলে তুলে নিয়ে গলায় আলতো করে চুমো খেলো। দিয়া নবনীর গাল জড়িয়ে ধরে বলল, বেস্ট অফ লাক মাম্মা। পরীক্ষায় একদম ফার্স্ট হতে হবে কিন্তু, কেমন? আর ফার্স্ট না হলেও কোনো সমস্যা নেই, পাপা বলেছে ফার্স্ট হওয়া নয়, নো ফার্স্ট ফ্যাক্ট, বাট মাম্মা ইউ লুকিং সো বিউটিফুল। নবনী মৃদু হেসে আজুরে গলায় বলল, থ্যাংক ইউ আমার সোনা মাম্মা। মাম্মা আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে? আচ্ছা আনবো। পুরো দুটো আইসক্রিম হবে? দিয়ে আনন্দের হাততালি দিয়ে লাফিয়ে উঠলো, অবশ্যই।
কি মজা! একটা কেন আর একটা চকবার। দিব্য ঘড়ির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, অনেক আদর হয়েছে, এবার নামো তো মাম্মা, আমাদের জলদি বের হতে হবে, নয়তো মাম্মার লেট হয়ে যাবে। নবনী দিয়াকে আলতো করে কোল থেকে নামিয়ে দিল। ওর চিবুক ছুঁয়ে আদর করে বলল, মাম্মা, পরীক্ষা দিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে কেমন? তুমি বাড়িতে একদম দুষ্টুমি করবে না, সাবধানে থাকবে। আমার দিয়া তো এমনিতে খুব গুড গার্ল। দিয়া লক্ষ্মী মেয়ের মতো মাথা দোলালো। নবনী দিয়াকে নিয়ে গিয়ে ইহান আর ইউহানের ঘরে রেখে এলো। তবে ঘড়ি থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় আলেখার দিকে চোখ পড়তে নবনী বুকটা সামান্য কেঁপে উঠল। যাওয়ার আগে সে মোটামুটি সবাইকে বলেছে আলেখার মুখ থমথম করে সোফায় বসেছিল। তার এই তীব্র অসন্তুষ্টি আর চাপা ক্রোধে নবনীর চোখে এড়ায়নি। এই নীরবতা বিরোধী সে স্পষ্ট অনুভব করতে পারলো। তবে সবকিছুর মাঝে দিব্যর মনে মেঘলা ভাবটা সে কিছুতেই মেলাতে পারলো না। আজ সকাল থেকে দিব্য কেন এক গম্ভীর আর খিটখিটে মেজাজে আছে। তার পেছনের রহস্যটা নবনীর কাছে একেবারেই ধোঁয়াশা রয়ে গেল। রেস্টুরেন্টে কোনায় রাখা একটি কাঠের চেয়ারে বসে ঘড়ির দিকে তাকিয়ে আছে আনাইয়া। বেশ অনেকক্ষণ ধরে সে একা বসে আছে। আজ কাইয়েবে এখানে আসার কথা, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তার দেখা নেই। অপেক্ষার প্রহর যখন ক্রমশ দীর্ঘ হচ্ছে, ঠিক তখনই রেস্টুরেন্টের প্রবেশদ্বারে কাঙ্ক্ষিত মুখটি নজরে পড়ল ওর। নিজেকে কিছুটা তাড়াহুড়া করে গুছিয়ে নিয়ে ঠোঁটের এক চিরেতে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে তুলল সে। কিন্তু কাইয়েবের ঠিক পেছনে কলরবের হেঁটে আসতে দেখে আনাইয়ার ভেতরে সমস্ত স্বস্তি এক লহমায় উবড়ে গেল। এই দৃশ্যটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আজ তারা প্রথমবার দুজন আলাদাভাবে দেখা করতে এসেছে। আর এমন একটা দিনে কেউ সাথে করে নিয়ে ভাইকে নিয়ে আসে। কাইয়েব টেবিলের সামনে এসে দাঁড়িয়ে কিছুটা লজ্জিত ভঙ্গিতে বলল, আই এম সো সরি, আসতে একটু দেরি হয়ে গেল। আনাইনা নিজের ভেতরে বিরক্তটুকু আড়াল করে মৃদু হেসে বলল, নানা সমস্যা নেই, বসুন, ধন্যবাদ। কাইয়েব নিজের বাসার চেয়ারে টেনে নেওয়ার আগেই দেখলো কলরব অলরেডি তার পাশের চেয়ারটা টেনে আয়েশ করে বসে পড়েছে। ওর এমন বেহায়াপানা কাইয়েব মনে মনে দীর্ঘ একটা শ্বাস ফেলল। আজ সকাল থেকে হুট করে কলরব কেন যেন তার পিছু নিয়েছে, কেন তার সাথে ছায়ার মতো ঘুরছে, তা কাইয়েবের সরল মাথায় কিছুতেই ঢুকছে না। নিজেকে স্বাভাবিক করে কাইয়েব জিজ্ঞেস করলো, কিছু কি অর্ডার দিয়েছেন ইতিমধ্যে? আনাইনা আলতো করে মাথা নেড়ে বোঝালো, না, সে এখানে কিছু অর্ডারও করেনি। কাইয়েবের হাতের ইশারায় ওয়েটারকে ডেকে মেনু কার্ডটা নিল। এরপর আনাইনার দিকে জিজ্ঞেস করলো, আপনি কি নিতে পছন্দ করেন বলুন। আনাইনা স্নার হেসে বলল, আসলে এখন তেমন ভারী কিছু খেতে ইচ্ছে করছে না, আমার জন্য এক কাপ কফি হলেই চলবে। আনাইনা আসলে ভেতরে থেকে অস্বস্তি লাগছিল। তার উপর কলরবের উপস্থিত বিরক্তটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কলরব বাঁকা চোখে আনাইনার দিকে তাকিয়ে হুট করে প্রশ্ন ছুড়ে দিল, আপনি কি আজ একাই এসেছেন এখানে? আনাইনা সংক্ষিপ্ত উত্তর দিল, না, সাথে ড্রাইভার আছে। কোনো কেন ফ্রেন্ড আসেনি সাথে? না, একা একা একটা মেয়ে এভাবে চলে এলেন। কলরব কাইয়েস বেশ কড়া গড়াই ওকে থামিয়ে দিল। কলরব আর কথা না বেরিয়ে বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকালো। কাইয়েফের মনে হলো আনাইনা বোধহয় এখানে খুব সমস্যা হচ্ছে। সে মনে মনে ভাবলো, আসার সময় যদি সে একটু শক্ত হয়ে কলরবকে বাড়িতে রেখে আসতো, সেটা বোধহয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো। পরিস্থিতি হালকা করতে কাইয়েব জিজ্ঞেস করলো, বাসায় সবাই কেমন আছে? আঙ্কেল আন্টি, নোমান? আনাইনা কফি কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, সবাই ভালো আছেন। এরপরে সময়টুকু কাটলো অস্বস্তিকর নীরবতার মধ্যে দিয়ে। বেশ কিছুক্ষণ আর কোনো কথা হলো না তাদের মাঝে। ইতিমধ্যে ওয়েটার এসে খাবার টেবিল সাজিয়ে দিয়ে গেছে। কাইয়েব মাথা নিচু করে খাচ্ছে, তার সাথে সামনে তালে খেয়ে চলেছে কলরব। আনাইনা লক্ষ্য করলো কাইয়েব পুরোটা সময় একবারের জন্য তার দিকে চোখ তুলে তাকাচ্ছে না। কেমন এক অদ্ভুত লাজুকার আজব ছেলে। তার তার পাশে জন্ত আরো এক ডিগ্রি ওপরে মস্ত বড় আজব এক চিতক। সেই দিন তালুকদার বাড়িতে দাঁড়িয়ে কলরবের বলা সেই তপ্ত অপমানজনক কথাগুলো এখনো আনাইনার কানে অনবরত বাজছে। এই দুই ভাইয়ের মেলান বন্ধ আজ তার
মাথা ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিরক্তকর শেষ সীমানা পৌঁছে আনাইনা নিজের ফোনটা বের করে একটা সময়টা চেক করলো। এরপর ব্যাগটা হাতে তুলে নিয়ে চেয়ার ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, আই এম সো সরি কাইয়েব, তবে একটা জরুরি কাজের কথা মনে পড়লো, আমাকে এখনই উঠতে হচ্ছে। কাইয়েব খাবারের প্লেট থেকে মুখ তুলে কিছুটা উদ্বিগ্নর সাথে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? আনাইনা নিজের হ্যান্ডব্যাগটা কাঁধে তুলে নিয়ে অত্যন্ত স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল, না তেমন কিছুই না। কাইয়েপ আর বসে রইল না, সৌজন্যবশত সে উঠে দাঁড়ালো, বেশ মার্জিত গলায় বলল, চলুন আমি আপনাকে গাড়ি অবধি ছেড়ে আসছি। আনাইনা মৃদু মাথা নেড়ে সায় দিল। কাইয়েফের এই যতটুকু তার বেশ যত্নটুকু তার বেশ পছন্দ হলো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কায়েব একদম পার্কিং লটে ওর গাড়ি পর্যন্ত সাথে গেল। গাড়ির দরজা খোলার আগে আনাইনা একটু থমকে দাঁড়িয়ে কায়েবের দিকে তাকিয়ে বলল, আপনি এবার আসতে পারেন, ধন্যবাদ। কায়েব কেবল শান্তভাবে মাথা নাড়ালো। আনাইনা গাড়ির ভেতরে আয়েশ করে বসে দরজাটাকে লাগানোর আগে হুট করে মৃদু হেসে বলল, আমার মনটাকে খুঁজে পেলে আমাকে ততক্ষণটা খবর দিন আশিস সাহেব। কায়েব চট করে আনাইনার দিকে তাকাতেই দেখলো ততক্ষণে গাড়ির কালো গ্লাসটা হুড়মুড় করে ওপরে উঠে গেছে, আর তারপর মুহূর্তে স্টার্ট নিয়ে তীব্র গতিতে ছুটতে শুরু করেছে গাড়িটা। কায়েব সেই চলে যাওয়ার গাড়ির ধুলোবালির দিকে তাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মেয়েটার শেষ কথা তার বুকের কোথাও যেন এক সূক্ষ্ম টোকা দিয়ে গেল। তবে পরের মুহূর্তেই নিজের এই আষ্টটা কাটিয়ে ঠোঁটের কোণে এক চিলেতে স্নান হাসি ফুটিয়ে তুলল সে। পুনরায় রেস্টুরেন্টের ভিতরে ফিরতে আসতে কায়েপের চোখে পড়লো টেবিলের দিকে। সে দেখলো কলরব চরম বিরক্ত মাখা মুখে প্রায় ক্রুদ্ধ হওয়া ভঙ্গিতে পিৎজা চিবাচ্ছে। কায়েব নিজের চেয়ারটা টেনে ধপাস করে বসে একটা দীর্ঘশ্বাস ফেললো। ওর বসার শব্দ পেয়ে কলরব মুখ তুলে তাকালো, চোখ দুটো সারু করে অত্যন্ত বিরক্ত গলায় বলল, কি মেয়েটা চলে গেল বলে খুব কষ্ট হচ্ছে নাকি? কায়েব ওর কথায় কান না দিয়ে ভ্রু কুঁচকে বলল, কি যে সব বাজে বকিস না। আচ্ছা কলরব, তুই সত্যি করে বলতো কতদিন ধরে তুই কিছু খাস না? কলরব পিৎজা নাইটের কামড় বসাতে বসাতে উল্টো প্রশ্ন করলো, হুট করে এমন মনে হওয়ার কারণ কি? যেভাবে তুই খাবারের ওপর হামলে পড়েছিস তা দেখে তো এমনটা মনে হওয়া স্বাভাবিক। কাল দুপুর থেকে পেটে এক দানাও পানিও পড়েনি। অত্যন্ত নিষ্পিত গলায় তথ্যটা দিল কলরব। কায়েব টেবিলের উপর দুহাত রেখে বলল, আচ্ছা আমরা আমার সার সময় তুই যে কি একটা জরুরি কথা বলেছি। কলরব খাবার থামিয়ে সোজা কায়েবের চোখের দিকে তাকালো, সরাসরি বলল, এই মেয়েটাকে তুই বিয়ে করিস না? কায়েব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কারণ এই বিয়েতে আমার বিন্দু মত নেই। তুই চিন্তা করিস না, আমি নিজের তোর জন্য এর চেয়েও ঢোর ভালো মেয়ে খুঁজে দেব। এই আনান্না থেকে দ্বিগুণ তিনগুণ সুন্দরী মেয়ে এনে দেব তোকে। কায়েব শব্দ করে হেসে উঠল, কৌতূহল মেশানো গলায় বলল, তা আনায়নার মধ্যে এমন কি প্রবলেম দেখলি তুই? জানি না। কলরব মুখ ঘুরিয়ে ছোট করে উত্তর দিল। কায়েব আর কিছু বলল না। এই ছেলের মাথার ভেতর কখন যে কি কুটিল চক্র চলে তাই একমাত্র উপরওয়ালাই ভালো জানি। কলরব কিছুক্ষণ চুপচাপ নিজের প্লেটের দিকে তাকিয়ে রইল, এরপর আবার বলল, দেখ ভাই, এই মেয়েটার কোনো দিক দিয়ে একদম তোর টাইপে না। ওই যে বলে না, একটা ভাইব ম্যাচ করার ব্যাপার থাকে, তোমার দুজনের মধ্যে সেই জিনিসটা টাইপ উধাও। কাইয়েব এবার কিছুটা ক্লান্ত গলায় বলে, যা বলার সরাসরি বল না কলরব, শুধু এই ভাঙা রেকর্ড বাজানোর জন্যই তুই আমার পিছু পিছু এত দূর চলে এসেছিস? কলরব মাথা নিচু করে বলে, আসলে সেই দিন সেই ঘটনার জন্য আমি তোর কাছে সত্যি খুব সরি ভাই, তোর সাথে বেশি বড্ড রুড বিহেভ করে ফেলেছিলাম। আসলে হ্যাঁ, এটা যে সত্যি আমি আগে থেকেই জানতে পেরেছিলাম নির্জানার সাথে আমার বিয়ে হতে পারে, কিন্তু আমি তোকে সেই কথাটা জানানোর আগেই তুই নিজে এসে আমাকে বললি যে তুই নির্জানাকে কতটা ভালোবাসিস। কাইয়েব কিছুটা অস্বস্তি বোধ করে হাতে তুলে তাকে থামানোর চেষ্টা করে। কলরব প্লিজ স্যার, ওসব পুরনো কথা। বিষয়টা হলো আমি তখন চেয়েও তোকে সত্যিটা বলতে পারিনি, আর আমি পুরো ব্যাপারটাকে তখন অতটা সিরিয়াসলি নেইনি। আমার তো মনে হয়েছিল নির্জানার মতো অমন শান্ত ভদ্র মেয়ে আমার মতো এক উশৃঙ্খলা ছেলেকে কোনোদিনও বিয়েই করবে না। আর তাছাড়া তোর আগে আমি বিয়ে করে ফেললে ফ্যামিলিতে কোনো বড় সমস্যাও হতো না।
এটা তো এমন কোনো মহাভারত অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার ছিল না। তুই এটা নিয়ে শুধু শুধু আমার ওপর এতদিন ধরে রাগ করে আসিস। কায়েব অত্যন্ত শান্ত গলায় জবাব দিল, তেমন কোনো কিছু না কলরব। তুইও আই এম রিয়েলি সরি। ইটস ওকে। কলরব বেশ প্রফুল্ল গলায় বলল, তবে এই সরিটা কিন্তু তোর আজকে সুন্দর ডেটটা নষ্ট করার জন্য। কারণ আমি সম্পূর্ণ জেনে বুঝে তোকে ডিস্টার্ব করতে এসেছি। আমার শেষ কথা এটাই, এই মেয়েটাকে তুই বিয়ে করিস না ব্যাস। কাইয়েপ আর কোনো মন্তব্য করলো না। কলরব তাড়াহুড়ো করে খাওয়া শেষ করলেন, অতঃপর উঠে পড়লো চলে যাওয়ার জন্য। পা বাড়াতে গিয়েও সে মাঝপথে হুট করে থমকে দাঁড়ালো। কাইয়েপের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, আজকে বিলটা দিয়ে দিস। আমি কাল সকাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করেছি। কোটিপতি হয়ে গেলে ফেরত দিয়ে দেব, নয়তো মাফ করে দিস। আপাতত আমার কাছে নেই। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায় চলবে।